জিনিসটা বেশি কঠিন, কোনো সমস্যার সমাধান করা নাকি সেই সমস্যার অন্য কারো সমাধান সঠিক কিনা তা যাচাই করা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বইটির নাম হচ্ছে দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স। লেখক কেইগো হিগাশিনো, অনুবাদ সালমান হক। প্রথম প্রকাশ জুন 2016, প্রকাশনী বাতিঘর প্রকাশনী, প্রচ্ছদ ডিলান, পৃষ্ঠা সংখ্যা 268, মূল্য 400 টাকা, আর জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইয়ের কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। অত্যাচারী স্বামীর হাত থেকে পালিয়ে একমাত্র মেয়েকে নিয়ে নিস্তরঙ্গভাবেই কেটে যাচ্ছিল ইয়াসুকোর দিনগুলো। কিন্তু একদিন আবার দেখা দিল সেই মানুষরূপী আতঙ্ক। নেশার জন্য টাকা চাই তার। পরিস্থিতি খারাপ হতে শুরু করলো ক্রমে। ঘটনাচক্রে খুন হয়ে গেল সে। ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এলো পাশের বাসার নিরীহ এক গণিতের শিক্ষক। কিন্তু এর পেছনে কি স্বার্থ আছে লোকটার? এদিকে লাশ আবিষ্কারের পর উঠে পড়ে লাগলো এক ডিটেকটিভ। ইয়াসুকোকে আপাতদৃষ্টিতে নির্দোষ মনে হলেও কোথাও যেন খুঁত আছে তার গল্পে। তদন্তের স্বার্থে সে সাহায্য চাইল ডিটেকটিভ গ্যালিলিও নামের পরিচিত পদার্থবিজ্ঞানের এক অধ্যাপকের কাছে। কিন্তু খুব দ্রুতই বুঝতে পারলো ঠান্ডা মাথার এক প্রতিভাবান মানুষের মুখোমুখি হয়েছে তারা। প্রখ্যাত জাপানি থ্রিলার লেখক কেইগো হিগাশিনোর এই অনবদ্য থ্রিলারটি পাঠককে ভাবাতে বাধ্য করবে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত। এমনই গল্প। তো আমি রিভিউটি শুরু করছি। ডিভোর্সি মহিলা ইয়াসুকো তার একমাত্র মেয়ে মিসাতোকে নিয়ে ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন হুট করে দেখা হয়ে যায় তার প্রাক্তন স্বামীর সাথে, যার সাথে 5 বছর আগেই তার ডিভোর্স হয়ে গেছে। সেই লোক এক মানুষরূপী শয়তান, যার বিভিন্ন রকম মানসিক আর শারীরিক অত্যাচার থেকে বাঁচার জন্য মেয়েকে নিয়ে বাসা বদল করে দূরে চলে এসেছিল সে। হঠাৎ করে প্রাক্তন স্বামীর উপস্থিতিতে তার মনে চিন্তা জাগে যে এই লোক তার খোঁজ কেন করছে। পরে সে জানতে পারে নেশা করা টাকা জোগানোর ধান্দাতেই তার স্বামী তার খোঁজ করছিল। ইয়াসুকো টাকা দেওয়ার জন্য রাজিও হয়, কারণ সে ভালো করে জানে টাকা না দিলে এই লোক কখনোই তার পিঠ ছাড়বে না। কিন্তু হুট করে ঘটে গেল এক অঘটন। একদিন হঠাৎ করে ইয়াসুকোর প্রাক্তন স্বামী খুন হয়ে যায়। মার্ডারের তদন্তের কারণে ইয়াসুকো ও তার মেয়ে মিসাতো পুলিশের ঝামেলায় পড়ে যায়। কিন্তু সেই সময় তাদের সাহায্যকারী হিসেবে এগিয়ে আসে তারই প্রতিবেশী ইশিগামি নামের এক শিক্ষক। একটা হাই স্কুলের গণিত শিক্ষক ইশিগামি। 10টা সাধারণ মানুষের মতোই তার চলাফেরা। থাকেন একা। ছাত্র জীবনে গণিতের প্রতি ইশিগামির ছিল দারুণ আকর্ষণ। এই আকর্ষণের কারণেই তিনি যে কোনো জটিল অঙ্ক সহজেই সমাধান করে ফেলতেন। মোট কথা এই বিষয়ে তিনি আসলে জিনিয়াস ছিলেন, আর এই কারণে তিনি পেশা হিসেবে গণিত শিক্ষকের পেশাটাই বেছে নিলেন। কিন্তু প্রতিবেশীকে উদ্ধার করার পিছিয়ে একজন গণিত শিক্ষকের কি স্বার্থ থাকতে পারে? অন্যদিকে উপর মহলের নির্দেশে 2 ডিটেকটিভ কুসানাগি ও কিশিদানি লাশ শনাক্ত করার কাজে লেগে গেল। কিন্তু তারা কোনো কিছুর হদিস করতে পারছিল না। যতই তদন্তের গভীরে যায় কিছুই মিলে না। 2 ডিটেকটিভ গোলকধাঁধায় পড়ে যায়। কোনো সমাধান করতে না পেরে তারা শরণাপন্ন হয় প্রফেসর ইউকাওয়া, যার আরেক নাম ডিটেকটিভ গ্যালিলিও। অত্যন্ত বিচক্ষণ ও তীক্ষ্ণ মেধার অধিকারী ইউকাওয়া পেশায় একজন পদার্থবিদ হলেও বেশিরভাগ মানুষ তাকে ডিটেকটিভ গ্যালিলিও হিসেবেই চেনে। গ্যালিলিও খুব বিচক্ষণ আর চিন্তাশীল ডিটেকটিভ। কাজে কর্মে তার বুদ্ধিমত্তা অবাক করার মতো। এই রহস্যময় খুনের তদন্তে তিনি যদি ভূমিকা না রাখতেন তাহলে গল্পটা এত ইন্টারেস্টিং হতো না। তদন্তে জড়িয়েই তিনি ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে পড়া তার পুরনো সহপাঠীর সাথে দেখা পেয়ে যান, আর এই কারণে ইউকাওয়া আশার আলো দেখতে পান। প্রফেসর গ্যালিলিও খুনের সবকিছু পর্যবেক্ষণ করে এবং সব বিবরণ শুনে ঘটনার সাথে জড়িয়ে থাকা এমন কিছু রহস্যময় তথ্য এক পর্যায়ে গিয়ে উদ্ঘাটন করেন যা তিনি কাউকে জানতে দিতে চান না। প্রফেসর বুঝতে পারেন পুরো ঘটনার পেছনে একজন ঠান্ডা মাথার প্রতিভাবান কোনো মাস্টার মাইন্ড আছে, যার চিন্তাভাবনা সাধারণ মানুষের মতো না, বরং অনেক গভীর। এখন কথা হলো, প্রফেসর গ্যালিলিও কি এমন তথ্য জানতে পেরেছিলেন? তিনি কি পেরেছিলেন সঠিক রহস্য উদ্ঘাটন করতে? সেটা জানার জন্য আপনাকে বইটি পড়তে হবে। অসাধারণ এক রহস্যময় থ্রিলার এই বইটি।
প্রখ্যাত জাপানিজ ক্রীড়া লেখক কেগো হিগাশিনোর গ্যালিলিও সিরিজের তৃতীয় বইটি। 2005 সালে প্রকাশিত এই বইটি এখন পর্যন্ত লেখকের সবচেয়ে পাঠপ্রিয় উপন্যাস। এই উপন্যাসটি জাপানের ষষ্ঠ হোনকাকু মিস্ট্রি অ্যাওয়ার্ড জিতেছে, যা জাপানের রহস্য উপন্যাস বিভাগের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। আর বইটির কাহিনীর উপর ভিত্তি করে এ পর্যন্ত 4টি ভিন্ন ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে বইটি কতটা পাঠপ্রিয় ছিল, এখনো আছে। তো কাহিনী শুরুর কিছু পরেই মূল সন্দেহভাজন তা জানিয়ে দেওয়া হয়েছে। কেগো হিগাশিনোর বেশিরভাগ বই কিন্তু এমনই হয়। কারণ কিরকম হয় যে মানে যেমন অনেকে মানে বেশিরভাগ বইতে দেখা যায় কি, সে যে কোনো রহস্য উপন্যাসে যে হয়তো আর একদম শেষে গিয়ে দেখা যায় যে খুনিকে সেটা জানা যায়, কিন্তু কেগো হিগাশিনোর বইগুলো এমনভাবে লেখা হয় যে খুনিকে সেটা হয়তো প্রথমেই জানিয়ে দেওয়া হয়, কিন্তু সেই খুনটা কেন করেছে বা কিভাবে করেছে সেটা জানার জন্য আসলে মানে মেইন জিনিসটা থাকে, সেটাই মেইন আকর্ষণ সেটাই থাকে এবং সেটা নিয়ে কাহিনীটা আসলে এগিয়ে যায়। অন্যান্য রহস্য উপন্যাসের মতো এখানে ধীরে ধীরে রহস্য ঘনীভূত হয়নি, বরং লেখক জোর দিয়েছেন গল্পের অগ্রগতির সাথে টান টান উত্তেজনা বজায় রাখতে। টান টান উত্তেজনা বইটা জুড়ে ছিল, কারণ ওই যে বললাম না যে মোটিভ মানে কিসের জন্য কি মানে কিসের মানে কিভাবে খুনটা করেছে বা কিভাবে কি হয়েছে, এই জিনিসটাই তো জানার ছিল, এই জিনিসটা নিয়েই পুরো বইটি। সেজন্য তো গল্পের এই উপন্যাসের প্রতিটি চরিত্রের ব্যক্তিত্ব, আবেগ ও গভীরতাকে বিশ্লেষণ করে পাঠকের কাছে তুলে ধরেছেন লেখক। এমন সব চরিত্র যেমন ধরনের চরিত্রের বৈশিষ্ট্য সম্পন্ন জনসাধারণকে মানে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। তো লেখক এসব বাস্তবিক ভাবসমূহকে তার উপন্যাসের মধ্য দিয়ে এক অনন্য রূপ দিয়েছেন। বইটির প্রতি পদে পদে টুইস্ট ছিল, আর শেষ পর্যন্ত এমন এক চমক ছিল যা পাঠকের মনকে নাড়া দিয়ে যাবে। তাই চমৎকার সাইকোলজিক্যাল থ্রিলারটি আপনি পড়ে দিতে পারেন। আমি মনে করি যে অবশ্যই পড়বেন, কারণ এই বইটা আসলে আমি হাইলি রিকমেন্ড করছি। কারণ যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাদের কাছে আসলে বইটা অনেক ভালো লাগবে। যে বইটার যে জিনিসটা আসলে যেমন আমি বললাম না, শেষ টুইস্টটা আসলে শেষে এমন একটা চমক আছে যেটা আপনার মনকে নাড়া দিয়ে যাবে। হ্যাঁ, আপনি হয়তো ইমোশনাল হয়ে পড়তে পারেন, যেমন আমিও পড়ছিলাম, আমার কাছে খারাপ লেগেছিল ব্যাপারটা। মানে কেমন লাগে যে আপনি হয়তো কারোর জন্য বা কিছু করার জন্য অনেক কষ্ট করেন, শেষে দিয়ে গিয়ে মানে আপনি যার জন্য বা যে জিনিসটার জন্য এত কষ্ট করেন বা এত কিছু করেন সেটাই শেষে ভেস্তে গেল, তখন অবশ্যই আপনার অনেক খারাপ লাগবে। আর যে জিনিসটা মানে আমার মনে হয় যে বেশিরভাগ সময় যে কেগো হিগাশিনোর বইতে যেসব লেসন থাকে, মানে প্রত্যেক বইতে আসলে সব বইতে মানে সব ধরনের বইতে তো কোনো না কোনো লেসন থাকে বেশিরভাগ বইতেই। তো এখানে যে জিনিসটা আমার মনে হলো সেটা হচ্ছে যে আসলে কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে তাহলে তার মানে সে তার জন্য কি কি না করতে পারে, এখানে আসলে সেটাই দেখানো হয়েছে। দেখেন, ভালো তো অনেকেই বাঁচতে পারে, ভালোবাসি বলা সহজ বা কাউকে ভালোবেসে ফেলাও সহজ, কারোর প্রতি কারো আকর্ষণ থাকাটা স্বাভাবিক, কিন্তু ভালোবেসে একটা মানুষের জন্য তার সব কিছু একদম শেষ করে দেওয়া বা তার জন্য সব কিছু মানে তার খুশির জন্য বা তার ভালো থাকার জন্য সব কিছু করা, এই জিনিসটা কয়জনে করতে পারে? মুখেই বলতে পারে, সবাই তো আর করে দেখাতে পারে না। অনেকে হয়তো আপনাকে বলবে যে সে আপনার জন্য এই করবে সেই করবে, প্রমিস করবে, কিন্তু দেখা যাবে যখন এফোর্টটা দেওয়ার সময় এসেছে বা যখন সেটা করার সময় এসেছে তখন সে কিছুই করছে না। তাতে হয়তো আপনি কষ্ট পেতে পারেন, খারাপ লাগতে পারে, ভালোবাসা থেকে মন উঠে যেতে পারে যে আরে ভালোবাসা বলতে কিছু নেই, কিন্তু আসলে কি ভালোবাসা এমন ভালোবাসা আছে যে ভালোবাসায় মানুষ আসলে প্রমিস করবে না বা কিছু চাইবে না, মানে তার কোনো এক্সপেকটেশন থাকবে না, কিন্তু সে করে যাবে। সে তার ভালোবাসা বাসার জন্য মানে জান প্রাণ দিয়ে করে যাবে, মানে তাকে বাঁচানোর জন্য বলেন বা তার ভালো থাকার জন্য বলেন, তার খুশির জন্য বলেন, সে তার পাশে থাকবে। মানে এই বইটা পরে আমি এই জিনিসটা জেনেছি, এবং এই জিনিসটা এবং এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে মাস্টার মাইন্ড, একটা মানুষ কতটা বুদ্ধিমান হলে মানে কিভাবে সে মানে একটা মানুষকে মানে একটা মানুষ খুন হয়েছে বা সেই মানুষটার সব কিছু সে মিটিয়ে দিল, যে সেই মানুষটা মারা গেছে কিভাবে বা কার হাতে বা মানে কি হয়েছে, এই জিনিসটাই আসলে মানে কেউ বের করতে পারছিল না, এরকম ভাবে মানে সেই জিনিসটা সাজিয়েছে। তো এই গল্পটা পড়ে আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং এমনিতেও কেউ হিগাশিনোর গল্পগুলো তো অনেক ইন্টারেস্টিং হয়। আর যেহেতু সাইকোলজিক্যাল থ্রিলার আসলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এখানে পুরো মাথার একটা চিন্তা থাকে, যে পরে তারও একটা চিন্তা থাকে। যেমন এই বইটা পড়ার সময় মনে হচ্ছিল কি এই তো আমি বুঝে গেছি, এই তো কাহিনী তাহলে এটাই, কিন্তু পরে দেখা গেছি না, কাহিনী পুরো উল্টে গেছে, মানে এরকম হয়েছে। তো আমি সেজন্য এই বইটা পড়ে খুব মজা পেয়েছি, এবং বইটা যারা পড়েছেন আমার মনে হয় অনেকেই পড়ে ফেলেছেন এই বইটা, কারণ অনেক আগের বই। আমার কাছে যে বইটা আমি বলতে আমার মনে হয় যে আমি মনে হয় অনেকের পরে পড়ে ফেলেছি, কিন্তু যারা এখনো পড়েননি আমি তাদেরকে বলবো বইটা পড়তে, কারণ বইটা অনেক সুন্দর। আর হ্যাঁ, বইটার প্রকাশনের কথা যদি বলি আমি, তাহলে বলবো যে এটা হচ্ছে বাতিঘরের প্রকাশন, বাতিঘর প্রকাশনের প্রোডাকশন। তো সেটা সবসময় যেরকম হয়, এই যে অফ হোয়াইট পেজ বানান ভুল যেটা থাকে, এটা প্রায়ই থাকে, মানে বেশিরভাগ সময় আমি দেখেছি। এবং যে এই জিনিসটা এটা হচ্ছে আমার কাছে যেটা, সেটা হচ্ছে এটা বইটার 5ম এডিশন। তো এটা 2024-এই মানে 2024-এর মেতে এটা এসেছে। এমনিতে তো মানে
2016-তে প্রথম বেরোছিল। তো পঞ্চম এডিশনের বইটা আমি নিয়েছি এবং বইটার যে প্রচ্ছদটা কি, দ্য ডিভিশন অফ সাসপেক্টস, মানে খুব প্রতিভাবান মানুষের চোখ মনে হচ্ছে এরকম, এবং মাথার মধ্যে পিছের এটা দেখেন। এবং হ্যাঁ, এখানে কিন্তু আসলে দুই প্রতিভাবান মানুষ ছিল, যেমন মানে ইশিগামি যেরকম প্রতিভাবান ছিল গণিতের শিক্ষক, এবং ঠিক সেরকম ছিল ইউকাওয়া, মানে প্রফেসর গ্যালিলিও, কারণ সে তো ডিটেকটিভ ছিল, এবং তার কারণে অ্যাকচুয়ালি বইটা ইন্টারেস্টিং হয়েছে এবং রহস্যটা আসলে ঠিক মতো মানে বোঝা গেছে যে আসলে কী হয়েছে, কারণ সেও একরকম, মানে সেও কিন্তু সেরকম বুদ্ধিমান ছিল। জাপানিজ স্টাইলে যে জিনিসটা হয় যে আমি নাম নিয়ে সমস্যায় পড়ে যে সবসময়, হয়তো আমার মতো অনেকেই পড়ে, আর এখানে নামগুলি দেখেন, ইশিগামি, ইউকাওয়া, ইয়াসুকো, মানে নাম তিনটা কিন্তু অনেকটা কাছাকাছি, বিশেষ করে ইয়াসুকো আর ইউকাওয়াতে একই রকম। আমি মাঝে মাঝে ভাবছিলাম কি কোনটা কি, মানে এরকম সমস্যাটা হয়, নাম তো মনে রাখা যায় না। তবে এখানে ক্যারেক্টার খুব কম ছিল, মানে 6-7টা ক্যারেক্টার নিয়ে কাহিনীটা এগিয়েছে, কিন্তু কাহিনীটা দারুণ জমজমাট ছিল। আসলে কাহিনী সুন্দর করার জন্য তো কাহিনীটাই ভালো হতে হয়, সেটাতে ক্যারেক্টার লাগে না বেশি, আর বেশি ক্যারেক্টার হলে বরঞ্চ মানে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যে কে কী করেছে। এখানে কম ক্যারেক্টার ছিল, যে কারণে বুঝতে সহজ হয়েছে এবং কাহিনীটা অনেক সুন্দর ছিল। তো যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তারা অবশ্যই বইটি পড়ে দেখবেন। তো চমৎকার এই বইটির রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার জন্য মানে উৎসাহ পাবো এবং নিয়ে আসার চেষ্টাও করব। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমি আবারও ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, অনেক অনেক বেশি দোয়া, কারণ আপনাদের দোয়া খুবই দরকার। তো ভালো থাকবেন, বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।